Recording in progress. রহমানির রহিম। দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের আমাদের আইটিভির মুক্ত ভার্চুয়াল সভা দেখছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই ভার্চুয়াল আলোচনা। আমাদের সাথে ইতিমধ্যে আলোচনায় অংশ নেওয়ার জন্য যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, ছাত্র দলের সাবেক সভাপতি জনাব শামসুজ্জামান বিদুর। আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, পিএলডিপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, উনিও আলোচনায় অংশ নেবেন, এবং আমাদের জাসাসের সাবেক সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাবুদ্দিল্লাহ চৌধুরী। আজকে মূলত এই অনুষ্ঠানটি বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট টিপু সভাপতি। অনুষ্ঠানের শুরুতেই আমি অধ্যাপক ইকবাল হোসেন রাজু ভাইকে দিয়ে শুরু করবো। মূলত আজকে আমার টক শো ওইভাবে আলোচনা না, যদিও নজরুলের বিষয়ে আলোচনা। আপনি 8 মিনিট 10 মিনিটের মধ্যে 10 মিনিট করতে পারেন, এর মধ্যে আশা করি শেষ করবেন। চূড়ান্ত আলোচনা দিয়ে শেষ করতে চাই। তা এখন আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক ইকবাল হোসেন রাজু। এই রাজু ভাই আনমিউট করেন। মিউট করা তো, রাজু ভাই মিউট করা। রাজু ভাই আমি একটা আগে শুরু করলে ভালো হয়। কেন? আমি একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি লিখেছি, আমি একটু শুরুটা আমারে দিলে একটু, আপনি যদি কিছু মনে না করেন প্লিজ। আমি তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করি। ইকবাল ভাই আছে, আমি আশা করি প্রোগ্রামে সময় মতো থাকতে হবে। জি, এখন আলোচনা অংশ নিচ্ছেন গণফোরামের নির্বাহী সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। কি বলেন দাদা? হ্যাঁ, ধন্যবাদ। আজকের এই আমাদের বিদ্রোহ কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম প্রয়াণ দিবসে আমাদেরকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য যে সুযোগ দিয়েছেন, সেই জন্য আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাই। যে সংগঠনের কথা বললেন তার পুরোধা এখানে আছেন, আপনাকে অভিনন্দন। আমি একটু গতকাল বলার পরে আমি একটু ছোট্ট করে শ্রদ্ধাঞ্জলি লিখেছি, এটা একটু আপনাদের পরে শোনাচ্ছি। আমার শ্রদ্ধেয় সহ আলোচকবৃন্দ আছেন এখানে, সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি। মানবতার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। পিতা ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। তিনি 3 ভাই ও 2 বোন নিয়ে তাদের অসচ্ছল সংসার। বিদ্রোহ কবি নজরুল ইসলামের ডাকনাম দুখু মিয়া। মাত্র 9 বছর বয়সে 1908 খ্রিস্টাব্দে বাবাকে হারান। পিতার মৃত্যুর পর অভাব অনটন তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন উন্নত আদর্শ ও ধর্ম বিষয়ে উদারতা। কবি মেধাবী ও দুরন্তপনা ছিলেন। শিশুকালেই পিতা হারানোর বেদনা হতো। বিদ্রোহী নজরুল জীবন সংগ্রামে জয়ী হতে জীবিকার সন্ধান করতে হয়েছিল। আর্থিক অনটন সত্ত্বেও কবির লেখাপড়ার প্রতি আগ্রহ কমেনি। বাল্যকালেই কবি পবিত্র কোরআন, রামায়ণ, মহাভারত, পুরাণ কাহিনী সবই পড়েছিলেন। আরবি ও ফার্সি ভাষাটাও আয়ত্ত করেছিলেন। কবিকে দারিদ্রতার কারণে স্কুল জীবনেই কাজে যোগদান করতে হয়। বিদ্রোহী কবি নজরুল যখন একাধারে কবি, গল্পকার, নাট্যকার, উপন্যাসিক, গীতিকার, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা এবং পরাধীন জাতিকে মুক্ত করার এক বিদ্রোহের প্রতীক। প্রার্থনা করো যারা কেড়ে খায়,
33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সমাজ ও রাষ্ট্রের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদাই সময়ের কবি। বাংলা কাব্যে প্রেম ও সৌন্দর্য স্তব থেকে সরে গিয়ে তিনি সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ঘোষণা করলেন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। কবি অনুভব করতে পারেন পরাধীনতার অপমান। যুদ্ধকালীন লিখেছিলেন বাউন্ডলের আত্মকাহিনী এবং রিক্তের বেদন নামে 2টি উপন্যাস। এই সময় বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা উজ্জ্বল নক্ষত্রের মতো অন্যান্য সবাইকে আড়াল করে রেখেছিল। কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখার মধ্যে এমন এক নবীনতাকে নিয়ে এলেন যা বাঙালি পাঠকগণ তাকে সাদরে বরণ করে নিলেন। বিংশ শতাব্দীর বাংলা মননে কবির মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বিদ্রোহী কবি হিসাবে এবং একজন সৈনিক হিসাবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কবি ছিলেন সর্বদাই উচ্চকণ্ঠ। 1922 সনে 23শে নভেম্বর কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হয়। 1923 সনের 7ই জানুয়ারি নজরুল ইসলাম বিচারাধীন বন্দী হিসাবে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। কবির জবানবন্দি বাংলা সাহিত্যের রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। জবানবন্দি নিম্নরূপ: আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজকারাগারে বন্দী এবং রাজোদ্ধারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সেই বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সেই বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। 16ই জানুয়ারি বিচারের পর কবিকে 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আলিগড় কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কবির কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার, রাষ্ট্রীয় শাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হয়ে প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকী, জেলে বন্দী হলে লেখেন রাজবন্দির জবানবন্দি। এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবে বেশি পরিচিত। বাংলা কাব্যে তিনি এক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত, হিন্দু ভক্তিগান, কবি ইসলামী সঙ্গীত, গজল পাশাপাশি তিনি রচনা করেছেন এবং অধিকাংশ গানের সুরারোপ করেন। কবি 1942 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন। কবির দাম্পত্য সঙ্গী আশালতা সেনগুপ্ত প্রমিলা এবং নার্গিসারা খানম। সন্তান কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ বুলবুল, কাজী সব্যসাচী, কাজী অনুরুদ্ধ। 1972 সনে কবিকে ঢাকায় নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম বঙ্গাব্দ 1383 সালের 12ই ভাদ্র নক্ষত্রের পতন হয়। সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সরি অবিরাম। একটা কথা বলা দরকার, যেদিন উনি এখানে মৃত্যুবরণ করেন সেই দিন আমিও ছিলাম, ওনার জানাজায় অংশগ্রহণ করেছি। আমাদের মধ্যে একটা ভীতি কাজ করছিল যে কোনো সময় বোধহয় ভারতীয় সেনাবাহিনী বা কোনোভাবে এসে ওনার শবদেহটা নিয়ে যাবে। কিন্তু তৎকালীন সরকার, সেই সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি ক্ষমতায় ছিলেন, তার দূরদর্শিতার কারণে এই মহান কবি এবং আমার জাতীয় কবির সমাধি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে পেরেছি। এই জন্য আমি জিয়াউর রহমান প্রয়াত আমাদের বীর মুক্তিযোদ্ধা, তার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ। সুব্রত চৌধুরী।
আপনারা, আমি আশা করি মূল আলোচনায় আসবো। আমি এখন আলোচনায় শোনার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু ভাই। রাজনীতিবিদ এবং শিক্ষক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আপনারা আনমিউট করেন। আনমিউট মিউট করা আছে, আনমিউট করেন। হচ্ছে না, আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, যা হোক, আমি আহ, কামাল কি শুনতে পাচ্ছেন? আমাদের তো আলোচনা শুরু হয়ে গেছে, আপনি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন। জাতীয় কবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী সংক্ষিপ্ত ভাবে একদম 4 মিনিট 3 মিনিটের মধ্যে আলোচনা করেন। আজ রাজু ভাই, আপনাকে পরে দিচ্ছি। যে কামাল ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমি নগণ্য ব্যক্তি এই কবিকে নিয়ে, এই জাতীয় বীরকে নিয়ে আলোচনা যদি ব্যাখ্যায় কোনো ভুল হয় সেটা সমীচীন হবে না। কারণ এখানে এই কবিকে নিয়ে ওই ব্যক্তিদেরই যথার্থ আলোচনা হওয়া উচিত যারা তাকে নিয়ে গবেষণা করেছেন। সাম্যের কবি, বিশ্বকবি এই কবি নজরুল ইসলাম, তার জীবনের ইতিহাস অনেক লম্বা। পৃথিবীর অনেক শিক্ষিত সমাজ তার এই কবির লেখা বিভিন্ন ভাষায় চর্চা করা হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তাকে নিয়ে বলতে গেলে পৃথিবীতে এই কাজী নজরুলের মতো কবি আজও আসবে কিনা আমার সন্দেহ। কাজী নজরুল ইসলাম, আমার একটু আগে যে আমার এক ভাই বলে গেছেন, আমি শুনে খুব খুশি হয়েছি যে তিনি সংখ্যায় ছিলেন। তার মৃত্যুর পর তার ভয় ছিল, তিনি ওই তার জানাজায় উপস্থিত ছিলেন যে আসলে এই কবির মরদেহ ভারতীয়রা নিয়ে যাবে কিনা, ভারতীয় সেনাবাহিনী নিয়ে যাবে কিনা। আমি গর্বে আমার বুক ভরে গেছে যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশের মাটিকে, এই কবিকে সমাধিস্থ করেন। তা এটা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। আমি এই বিষয় আর বিস্তারিত না বলে আমি এই কবির 45তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ জনাব কামাল হোসেন। এখন বক্তব্য রাখবেন জনাব অধ্যাপক ইকবাল হোসেন রাজু, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আনমিউট করে নেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেন। অবশ্যই রয়েছেন এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই, হলের বড় ভাই, আমার নেতা। ভিন্ন দল অবস্থান করলো কিন্তু আমার নেতা ছিলেন, বড় ভাই ছিলেন। তার রাজনীতির পাঠ ওনার হাত থেকে নিয়েছি। শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত রয়েছেন এখানে, আমাদের সবার প্রিয় সুব্রত দা উপস্থিত, রেজওয়ালা চৌধুরী সহ অপরাপর সকলে, এবং শ্রোতা এবং যারা দর্শক যারা আছেন তাদেরকে সবাইকে আজকে কবির মৃত্যুবার্ষিকীতে বিদ্রোহী শুভেচ্ছা। কবি নজরুল
বিদ্রোহী কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন, মানবিকতার কবি ছিলেন, যোদ্ধা ছিলেন, উনি গেটো দলের সর্দার ছিলেন, উনি ইমামতি করেছেন, উনি কি না ছিলেন, উনি অভিনেতা ছিলেন, উনি শ্যামা সঙ্গীতের রচয়িতা ছিলেন এবং ইসলামী সঙ্গীত রচয়িতা ছিলেন। তখন যারা শ্যামা সঙ্গীত গান গাইবার জন্য নাম পরিবর্তন করতেন মুসলমান অনেকেই, কিন্তু কবি নজরুল ইসলাম নিজের নামই গান করতেন। পাশাপাশি জীবনের দারিদ্রতা তাকে পিছিয়ে রাখতে পারেনি, থামিয়ে রাখতে পারেনি। উনি ছোট অবস্থায় ছাত্র জীবনের প্রথম বক্তব্য পর্যন্ত পাঠ করেছেন, এরপরে আর পাঠ করতে পারেননি। উনি পিতার মৃত্যুর পর এবং সেখানে বক্তব্য পাঠ শেষ করার পর এবং একই সময়ে উনি বক্তব্যের শিক্ষকও ছিলেন। উনি ব্যক্তিগত জীবনে প্রথম ছাত্র জীবনে ছোট অবস্থায় রুটির দোকানে চাকরি করতেন। সেখানে আমাদের তখন পূর্ব পাকিস্তান নয়, সে আমাদের পূর্ববঙ্গের আমাদের একজন পুলিশ কর্মকর্তা পরিচিত হন, তার সাথে উনি ত্রিশাল চলে আসেন। ত্রিশালে এসে স্কুলে ভর্তি হন, সেখানে ছিলেন এবং সেই নাম অনুসারে ত্রিশালে আজকে কবির নামে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। কবি নজরুল ইসলাম মানবতা কবি ছিলেন এবং সুদেক সাহসী মানুষ ছিলেন। ওনার ছেলেদের নামের সাথে ওনার ছেলেরা, যেমন কবি নজরুল ইসলাম প্রথম বিয়ে করেন কুমিল্লার দৌলতপুরে, সেটা আমার বাড়ি দেবিদার, ওটা মুরাদনগর পাশে গ্রাম, এই 5-7 মাইল দূরে দৌলতপুরে। সেখানে নার্গিস বেগমের প্রথম বিয়ে হয় এবং বিয়ের রাত্রি তাদের প্রণয় ভেঙে যায় এবং কুমিল্লা চলে আসে। সেখানে প্রমীলা দত্তের সাথে তার বিয়ে হয় এবং সেখানে তার সন্তান হয়। সন্তানদের নামের আগে উনি শুধু নাম, আমি 3টা নামই আছে, যেমন কাজী অনুরুদ্ধ, সব্যসাচী আছেন, তাদের নামের পাশে শুধু মোহাম্মদ লাগান নাই, উনি আবার একটা নামে কৃষ্ণ সব্যসাচী লিখেছেন এবং সবকর নামের পাশে অনেক দেবতার নামের সাথে তাদের সন্তান নাম। সেটার সেই সময়ে সুযোগ সাহস ছিল বলে লিখতে পেরেছেন। তখন অনেক আমাদের আজকে মাওলানা সাহেবরা যারা আছেন তারা বলেছিলেন, ও বেটা হারি চাচা, তলোয়ার দিয়ে চাচে দাঁড়ি। তাদের জবাবও কবি নজরুল দিয়েছিলেন, ভিন্নভাবে দিয়েছিলেন। আর বিশেষ করে উনি একজন একজন শুধু পাশাপাশি উনি শুধু কবি ছিলেন না, উনি সম্পাদক ছিলেন এবং সম্পাদনা করেছেন। যখন ভারতবর্ষে ভূভারতে যখন কেউ ইসলামী সঙ্গীত গাইতে পারতেন না, তখন আমাদের কবি জসিমউদ্দিন অপরাপর যারা ছিলেন, তাদের অনুরোধে উনি সেদিন ইসলামী গান গেয়েছিলেন এবং সেখানে গান সুরারোপ করেছেন। যে একই সময় উনি সুরকার ছিলেন এবং অভিনেতা ছিলেন, উনি সব জীবনে ছিলেন এবং একই সময়ে বিশ্বযুদ্ধ চলাকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনি যুদ্ধ গিয়েছেন, হাবিলদার পর্যন্ত উনি প্রমোশন পেয়েছিলেন। সুতরাং কবি নজরুল কিনা ছিলেন এবং ব্রিটিশ আমলেই উনি আবার নির্বাচনে করেছিলেন, নির্বাচনে হেরেছিলেন। সেটা ছিল ত্রিপুরা, কুমিল্লা, এই অঞ্চলটা মিলে নির্বাচন করেছিলেন। আমি পুরো এলাকা বলতে, সেখানে নির্বাচন হেরেছিলেন। হেরে যে উনি কিন্তু বাধাগ্রস্ত হন নাই, আটকে থাকেন নাই। ওনার সব কবিতা, গান সবকিছু আমাদের প্রেরণা জায়গায়। আর বিশেষ করে কুমিল্লা দৌলতপুরের নার্গিস বেগমের এক ভাইয়ের ছেলে বুলবুল সাহেব, উনি কবি নজরুল গবেষক হিসাবে পরিচিত। এই বুলবুল সাহেব দুদুভাই তাকে দেখেছেন আমাদের হলে, এবং আমি যে রুমে 105 রুমে থাকতাম, সেই রুমে এসে ছিলেন অনেক, প্রায় 2 বছর ছিলেন। এই রুমে থেকে উনি অনেক বিষয় গবেষণা চলে যেতেন, আসতেন, কিন্তু সেখানে থেকেই গবেষণা করেছেন। সেক্ষেত্রে আমরা এসমল তার সাথে আমরা গর্ববোধ করতে পারি সবকিছু মিলে। আজকে আমরা যেভাবে কবি নজরুলকে আমরা জাতীয় কবি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেভাবে তাকে নিয়ে এসেছিলেন, তারপর সময়গুলোতে আমরা যেভাবে কবি নজরুলকে ধারণ করা দরকার, ওই কবি নজরুল ইসলাম যেভাবে স্বাধীনতার কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, আমাদের কবি 2 জন জাতীয় কবি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু কোথাও কবি নজরুল ইসলাম রবি ঠাকুরকে ছাপিয়ে গিয়েছেন। সুতরাং এই যে বিভিন্ন সময়ে ওনার গানে, কীর্তনে,
এবং সঙ্গীতে কবিতায় যে প্রেরণা দিয়েছেন এটা যুগ যুগ চলে থাকবে। উনি বক্তব্য পাঠ করেছেন, স্কুল অতিক্রম করতে পারেন নাই, কিন্তু তাকে নিয়ে যারা গবেষণা করেন তারা কারা? তারা সব ডক্টরেট। তার 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 লেখার উপরে, কবিতার উপরে, গল্পের উপরে এখন ডক্টরেট দেওয়া হচ্ছে। সুতরাং এই যে কবি নজরুল ইসলাম ছিলেন, উনি গড গিফটেড। ওটা সাধারণত যারা কবি হন তারা একজন কবি, একজন দার্শনিক হন। একজন নেতা যখন দার্শনিক হয়, তখন দেশের কল্যাণ আসে। এবং কবি নজরুল ইসলাম শুধু নেতাই ছিলেন না এবং কবি ছিলেন না, উনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখাতেন। এবং সেই স্বপ্ন দেখানোর মধ্যে দিয়েও কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ যে যখন অহিংস আন্দোলনের কথা বলতেন, কবি নজরুল ইসলাম তার কবিতায় বিদ্রোহের কথা বলেছেন। সেখানে সুভাষ বসু তার কবিতার অনুপ্রেরণা পেয়েছেন, অনেকে পেয়েছেন। আজকে এখানে ওনাকে নিয়ে দাদা যেভাবে বর্ণনা করেছেন, দাদার বর্ণনা করার পর সুতরাং ওনার ব্যক্তি জীবন এবং কবি জীবন, সাহিত্য জীবন, শিল্পী জীবন আর বাকি থাকে না এখানে। আর বিশেষ করে আজকে আমাদের এই সময়ে সমাজ পরিবর্তনে, আজকে এই যে সমাজ পরিবর্তনে কবিদের, দার্শনিকদের, নেতাদের অনেক ভূমিকা রয়েছে। আজকে আমাদের দেশে নেতা আছেন, কিন্তু কারাগারে কয়জন নেতা আমাদের আছে? দেশের ভালোবাসা কথা বলতে হবে, এত রকমের অব্যবস্থাপনা এবং অসঙ্গতি এবং সমাজের বিভিন্ন অনেক অসঙ্গতি রয়েছে। আজকেও কেউ কথা বলার, অনেক কবি আছেন এবং আজকে যারা অনেক কবি আছেন তারা কর্পোরেট হাউসে বসেন। এবং আগে কবিতে দেখতাম বিশ্ববিদ্যালয় জীবনে, যখন আমরা ইউনিভার্সিটি প্রথম আসি, আমি যখন ইউনিভার্সিটি আসি সেদিনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঢাকা বিশ্ব এসেছিলেন। আমি তখন প্রথম বর্ষের ছাত্র। সুতরাং তখন অনেকে অনেক কবিতা লিখতেন। রুদ্রমোহন শহীদুল্লাহ তখন কবিতা লিখতেন এবং এরশাদ সাহেব, আমার নেতা এরশাদ যখন ক্ষমতা আসেন তখন সিএমএলএ, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবিউল ইসলাম সাহেব, জীবিত আছেন কিনা, উনি কবিতা লিখেছিলেন। সেই কবিতার ভাষ্য ছিল কি ছিল? সব শালারা কবি হতে চায়। সুতরাং সে এরশাদ কিন্তু তাকে ডেকে এনে চা পান আপ্যায়ন করেছিলেন, তাকে গ্রেফতার করেন। আজকে দেওয়ালে লিখলে এবং ভালো কবিতা লিখলে এবং সাহস করে কথা বলতে পারেন, যারা 2-4 জন কথা বলেন, তাদের পক্ষে কথা বলার মতো কোন দল এবং কোন নেতা, সাহসী মানুষ নেই। সুতরাং আজকে এই সময়ে এই সমাজ পরিবর্তনে কবি নজরুল ইসলামের মতো একজন বিদ্রোহী কবি দরকার এবং একজন দেশপ্রেমিক কবি দরকার এবং মানবতার কবি দরকার এবং অসাম্যের বিরুদ্ধে, অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার জন্য আজকে এই 48 বর্ষের মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই তাকে মনে করি। সুতরাং আজকে আমি আশা করব আজকে এই মৃত্যুবার্ষিকীতে আমার একমাত্র চরম পাওয়া যে প্রার্থনা, আল্লাহ পাক কবি নজরুল ইসলামকে বেহেশতের উচ্চতম মাকাম দান করুন এবং তার আত্মার শান্তি দান করুন এবং ওনার বিদ্রোহ এবং কবিতা আমাদের মাঝে জাগরণ করুক, আমাদের মাঝে বিচরণ করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ইকবাল হোসেন রাজু ভাইকে। এখন আলোচনায় অংশ নেবেন এই গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সুব্রত দা, আপনার বক্তব্য। দাদা দিবে না, দাদা টেলিফোনে ব্যস্ত। আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন পিএলডিপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু একটু মানে স্লো আর কি। ঠিক আছে, অল্প করে বললে আমার মনে হয় ঠিক আছে, বলো যদি আপনার প্রবলেম। জাতীয় কবি নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার বক্তব্য আমি আপনাকে একটু পরে দিতে চাই। আমাদের সাথে আমাদের আরেকজন আলোচক অংশ নিচ্ছেন, রেজা বদুল্লাহ চৌধুরী। জি, আচ্ছা, আপনি শুরু করতে পারেন না, আমার মনে হয় আপনার বক্তব্য শুরু করতে পারেন। জনাব নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী, আপনার বক্তব্য শুরু করুন।
আপনি বিসমিল্লাহির 8 রহমানির মিনিট রহিম। 8 মিনিট বলবেন, আমি আগে বলে রাখি। হ্যাঁ, হ্যাঁ, সময়ের মধ্যে। জি, শুরু করেন। সাবেক মন্ত্রী, চেয়ারম্যান, বিএনপি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। হ্যাঁ, আমি বলছি। যে আজকে এমনই একটি আয়োজনে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর বিজ্ঞ আলোচক বৃন্দ যাদের দেখছি তারা সবাই অভিজ্ঞ। ইতিমধ্যেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপরে নিশ্চয়ই তারা সুন্দর বক্তব্য রেখেছেন। সময়ের প্রেক্ষাপটে যখনই আমরা যে অবস্থায় থাকি না কেন, কবি নজরুলের লেখা বা তার ওয়ার্কস বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা মনে করি এখনই বললো, এখন এই কথাটি এত সুন্দর হলো, অথচ উনি অনেক আগেই বলে গেছেন। যার 45তম মৃত্যু বার্ষিকী আমরা পালন করছি। তিনি ছিলেন বিদ্রোহী কবি। এটা ব্রিটিশ আমলে তাকে বিদ্রোহী বলা হয়েছিল। তিনি আমাদের জাতীয় কবি। বাংলা ভাষার দুইটা ধারা, দুইজন কবি, একজন হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর হলো কবি কাজী নজরুল ইসলাম। একই সময়ে তাদের আবির্ভাব, কিন্তু রবীন্দ্র ধারার পাশাপাশি নজরুলের একটা ধারা প্রবাহিত হয়েছিল। এটা কিন্তু খুব কঠিন ছিল। তারপরেও তিনি তার নিজের অধ্যবসায়, তার জ্ঞানের মহিমা দিয়ে তিনি মানুষের কথা এবং নিপীড়িত নির্যাতিত মানুষের কথা তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। সাহিত্য হলো আপামর জনগণের মনের অভিব্যক্তি। যে কেউ 2-4 লাইন লিখতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু যে কথার ভেতর দিয়ে সবার কথা হয়, যে কথার ভেতর দিয়ে মনের ভাষা বেরিয়ে আসে, অন্তর্লোকে মানুষ যা পোষণ করে, সেটার বহিঃপ্রকাশ ঘটে, সেটা হলো কালজয়ী এবং কালন্তর। তাই বিদ্রোহী কাজী নজরুল ইসলাম আমাদের কাছে কালজয়ী, এবং তিনি সর্বকালের সর্বযুগের নিপীড়িত নির্যাতিত মানুষের, শোষিত বঞ্চিত মানুষের, অধিকার হারা মানুষের সকলের জন্য তিনি কবি। তিনি যে ধারা সৃষ্টি করেছেন সাম্য এবং মৈত্রী, এবং তিনি আসলেই, আমরা যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, কাজী নজরুল ইসলাম তার নিজের সংস্কৃতি, তার কৃষ্টি কালচারের পরে দাঁড়িয়ে তিনি সেটা প্রমাণ করেছেন যে তিনি অসাম্প্রদায়িক, তিনি সকলের, তিনি সকল ধর্মের, সকল মতের, সকলের কথা বলেন। যেমন তিনি বলেছেন যে তিনি যে সেই বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম, এবং এমন একটি পরিবারের সম্ভ্রান্ত পরিবার, তবে সেটা হচ্ছে আধ্যাত্মিক পরিবার, এবং ইসলামিক কালচার এবং কৃষ্টির ভেতর দিয়ে তিনি উঠেছিলেন, এবং তার পূর্বপুরুষের মধ্যে সেই ধারাটা থেকে তিনি সেটা গ্রহণ করেছিলেন। এবং তিনি এমন ভাবে বেড়ে উঠেছিলেন যে দারিদ্র্যের সাথে সংগ্রাম করেছেন, এবং তিনি কখনো সুখে ছিলেন না। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অত্যন্ত বিলাসী এবং একটা বিরাট সমৃদ্ধ পরিবারের ছিলেন, আর কবি নজরুল ইসলাম ছিলেন একটা অভাবপীড়িত, অভাবগ্রস্ত কিন্তু সম্ভ্রান্ত এবং একটা কৃষ্টি কালচারের উপরে ভিত্তি করে দাঁড়িয়েছিলেন তিনি। এবং তিনি তাই বলেছেন, হে দারিদ্র তুমি করেছো মহান, তুমি মনে করিয়াছ খ্রিস্টের সন্ধান। এই যে কথাটা এত সুন্দরভাবে বলে গেছেন। আর ব্রিটিশ আমলে তিনি ছিলেন বিদ্রোহী, এমন বিদ্রোহী ছিলেন যে আপোষ করেননি কখনো। তিনি সেই আলিপুর জেলখানায় যখন তাকে নিয়ে যাওয়া হলো এই বিদ্রোহী কবিতা লেখার জন্য, তখন তিনি অত্যন্ত মানে সে কারাগারে ছিলেন এবং খুব ভালো অবস্থায় ছিলেন। ওই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, তোমারই গেহে পালিত ছেলে তুমি ধন্য ধন্য হে, আমারে প্রাণ তোমারই দান তুমি ধন্য ধন্য হে। এই কবিতাটা সম্ভবত ওই সময় সাময়িকীতে বের হলে জেলখানায় বিদ্রোহী কবি যখন ওটা দেখলেন, দেখে অট্ট হাসি হাসলেন, হেসে বললেন যে খুদে ভগবানের জ্বালায় নিপীড়িত হয়ে আজ কারাগারের প্রকোষ্ঠে আমি যন্ত্রণা ভোগ করছি, আর আমাদের কবি কিভাবে উনি এত বড় একটা আকাশের দিকে তাকালেন, জমিনই আমার মুক্ত হলো না, আকাশের দিকে তাকায় লাভ কি? তখন উনি বললেন যে একটা কাগজ দাও তো আমাকে তোমরা, একটা কলম দাও তো আমাকে তোমরা। তখন উনি একটা এই ছন্দে একটা প্যারোডি লিখে ফেললেন, সেটা এরকম যে তোমারই জেলে পালিত ঠেলে তুমি ধন্য ধন্য হে, আমারে গান তোমারই ধ্যান তুমি ধন্য ধন্য হে। রেখেছ শান্তি পাহারা ধরে, আধার পক্ষে জামাই আদরে, বেঁধেছ শিকল প্রণয় ডরে,
তুমি ধন্য ধন্য হে। আকাড়া চলের অন্ন লবণ করেছে আমার রসনা লবণ, পুরো ঢাটা ঘাটা লাপসি শোভন, তুমি ধন্য ধন্য। চিন্তা করেন, কারাগারে বসে ব্রিটিশের বিরুদ্ধে এই ভারতবর্ষকে, এবং তথা আমরা যে বাঙালি বাঙালি বলি, কবি নজরুল ইসলাম শুধু 56,000 বর্গমাইলও তো বাংলা ভাষার না, তিনি তো আরো বাংলা, আরো ইন্ডিয়ার মধ্যে যে বাংলা, সে তাদেরও কবি। এবং শুধু বাংলা ভাষার কবি হলে কি হবে, তিনি ছিলেন শোষিতের কবি, নিপীড়িতের কবি। এবং ওই সময় তখনই কবিগুরু একটা কবিতা লিখে ফেললেন জবাবে, ধূমকেতু কবিতা লেখেন, আয় চলে আয় ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু। সঙ্গে সঙ্গে কবি নজরুলকে উনি উৎসাহ দিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চিন্তা করেন যে ধারা দুইটা বয়ে যাচ্ছে। আমরা দেখেছি উনি শ্যামা সঙ্গীত লিখেছেন প্রায় 4,000-এর উপরে, শ্যামা সঙ্গীত, গজল লিখেছেন, এবং তিনি মন্দিরের ঘন্টাও শুনেছেন, মসজিদের আজানও শুনেছেন। এবং উমর ফারুক কবিতায় তিনি বলেছেন, আমিরুল মুমিনিন তোমার স্মৃতি সে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। উমর ফারুক কবিতায় আমি পড়েছি। চিন্তা করেন, সে আজানের ধ্বনিটা, তার যে একটা ইতিহাস আছে, তার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, উমর ফারুক কবিতায় তিনি এটা লিখেছেন। এবং উমর ফারুক কবিতার মধ্যে তিনি এত কিছু লিখেছেন, সেই ন্যায় বিচারের কথা, যে ন্যায় বিচার, ইকুইটি অফ জাস্টিস, যে ন্যায় বিচার, শাসন ক্ষমতা থেকে কিভাবে ন্যায় বিচার করতে হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবিতা, আমু শাহ আমার ঘরে কাঁদিতে চাইয়া ফিরিয়া আসিব তোমারে সালাম করে। এটা ন্যায় বিচার, ন্যায়ের বিচার, ইকুইটি জাস্টিস, আইনের শাসন এবং মানুষের মূল্যবোধ এবং বাক স্বাধীনতা সব কিছুকে ছড়িয়ে সেই ন্যায় বিচারের সেই স্মরণটা উনি করে। আবার এটাও বলেছে যে খুদার হাবিব কহিয়া গিয়াছেন, ঈসা হাসিবের ফের, চাই না তাহারে তুমি এসবীর হাতে নিয়ে শমশের, ফের দাও ছুরি ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। চিন্তা করেন, এই যে আবার তার বিদ্রোহী কবিতা, কাল জয়ী কাল জয়ী, এই বিদ্রোহী কবিতা পড়ে প্রিন্সিপাল ইব্রাহিম খান ওই সময়ে 10টা টাকা মানি অর্ডার করেছিলেন বিদ্রোহী কবির নামে, যে 10টি টাকা ওই সময় অনেক মূল্য। কবি কাজী নজরুল ইসলাম ওই টাকাটায় বললেন, আমি তো স্কুল পড়ানো ছেলে, প্রিন্সিপাল ইব্রাহিম খান আমাকে 10টা টাকা পাঠিয়েছে। উনি অত্যন্ত আনন্দ উদ্বেলিত হয়ে এটা উচ্চারণ করে বলেছিল। অনেক বিষয় আছে, ভাষার কথা বলবেন। ওনার বিয়ের অনুষ্ঠানটা কেমন হয়েছিল, প্রমীলা নজরুলের সাথে যে বিয়েটা হয়েছিল, এই বিয়েটা পড়িয়েছিল তিনি বলে মৌলভী শামসুদ্দিন আহমদ, কুষ্টিয়ায় বাড়ি, ওই সময় গণপরিষদের সদস্য ছিলেন, সম্ভবত তিনি মন্ত্রীও ছিলেন। ওই বিয়ের অনুষ্ঠানে প্রমীলার সাথে তার যে বিয়ে হয়, সেই বিয়েতে আরবিতে উনি মৌলানা শামসুদ্দিন সাহেব আরবিতে যখন প্রমীলার কাছে বললেন, প্রমীলা একবারও ইয়েস বলে নাই। তখন বলছেন, তুমি কি ভালোবাসা বাসলে, তোমার রাজি না তোমার বিয়েতে, বলে তোমরা কিভাবে বলেছো? তো বলে আমরা তো আরবিতে বললাম। তো নন, আর মাতৃভাষা বাংলা, বাংলায় যে বলা হয় এই বিয়েতে সে আমার সাথে রাজি কিনা। তখন আবার যে যখন এটা বলে হ্যাঁ রাজি, আর এটা দেখেন ভাষা, ওই সময় তার মাতৃভাষার প্রতি যে অনুভূতি, আরবি ভাষা অবশ্যই আমাদের পৌরাণিক ল্যাঙ্গুয়েজ, আমরা শ্রদ্ধা করি, আমার মাতৃভাষা, এটাকে তিনি এত মূল্যায়ন করলেন যে আরবিতে যখন এটা বলেছে প্রতিবাদ করেছে, নো তোমরা মাতৃভাষা। এই অনেক দিক থেকে যদি আমরা বলি শেষ করা যাবে না। আর এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আমি তো হলফল করে অনেক কথা বলে ফেললাম। তবে আমি একটা কবিতা লিখেছিলাম ওনার ছবিটা দেখে, সেই কবিতাটা একটু পড়ে নি, একটু যদি সময় থাকে। কবিতাটা হলো এই, কে তুমি অমন করে চেয়ে আছো অপলোকে, ডাকি তবু পাই না সাড়া, কত যুগের কত কথা হৃদয়ে রয়েছে গাথা, ভাষা নেই বলিয়া কি পারো না কহিতে, বোবা তব অনুভূতি তবু দেখি তব গতি, চলিতে পারো না তবু চলো যে হৃদয়ে, ভাষাহীন নহ তুমি ভাষার সাগরে। আজকের দিনে দেখেন, ভাষা থাকলেও কথা বলা বড় কঠিন। আমার বিজ্ঞ আলোচক বৃন্দ আমার থেকে হয়তো অনেক ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমরা যদি কবি নজরুল ইসলামকে এই যুগে দেখি, আমি মনে করি আমাদের কবি, তিনি জাতীয় কবি, এবং তিনি সেই মসজিদের পাশে কবর দিও ভাই, সেটাও আল্লাহ তার কবুল করেছে। এবং আমি মনে করি বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, তিনি এমন একটা ঐতিহাসিক কাজ করে গেছেন যে
এটা চিরকাল এদেশের মানুষ স্মরণ করবে। সেই বিদ্রোহী কবিকে উনি সেই কলকাতা থেকে উনি স্বাধীন বাংলাদেশে এনে তাকে বাংলাদেশে তার নিজের আবাসনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি তার জন্য নজরুল একাডেমি তৈরি হয়েছে। নজরুল নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক কিছু বেরিয়ে আসবে এর ভেতর দিয়ে। আমি মনে করি এটা একটা অনন্য সাধারণ ঘটনা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং ওই সময় দৈনিক অবজারভারে একটা ছবি উঠেছিল, আমাদের বঙ্গবন্ধু তাকিয়েছিলেন আর বিদ্রোহী কবি তাকিয়েছিলেন মুখোমুখি। ক্যাপশন দিয়েছিল অবজারভার, রিবেলস মিটস রিবেলস, রিবেলস মিট রিবেল, বিদ্রোহীর সাথে দেখা করছে। এই যে অনুভূতি, ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আল চিরকাল আজাদ। এটা আমাদের মধ্যে জাগরিক হয়ে থাকবে। আজকে 45তম মৃত্যুবার্ষিকীতে তার শেষ কবিতাটা পড়ে আপাতত আমি চলে মানে শান্ত হতে চাই বা ক্ষান্ত হতে চাই। উনি আর কোনো কবিতা লেখেন নাই, সেই শেষ কবিতাটা শোনাই। তোমাদের পানে চেয়ে বন্ধু ভাই আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মন কারো ঘুম ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী বন্ধ বিধুর ধূপ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী। যদিও আমি সর্বদলীয় প্রোগ্রাম একটু আগে পরে হয়ে গেছে সেটা। এখন আলোচনায় অংশ নেবেন জাসাসের সাবেক সভাপতি, বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের চিফ কোঅর্ডিনেটর জনাব রাজাবুদ্দৌলা চৌধুরী। জনাব রাজাবুদ্দৌলা চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। হ্যালো, জি জি, আপনার বক্তব্য শুরু করুন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালক জনাব হুমায়ুন কবির ব্যাপারী, অনুষ্ঠানের আলোচক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমাদের সামনে তার জীবনের সমস্ত বিষয়গুলো চলে আসে। সাংস্কৃতিক পরিমণ্ডলে, সাহিত্যের পরিমণ্ডলে, নাটকের পরিমণ্ডলে, চলচ্চিত্রের পরিমণ্ডলে এমন কোনো সাংস্কৃতিক অবস্থান নেই যেখানে তার পদচারণা ছিল না। প্রতিটি জায়গায় তার পদচারণা ছিল, সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে, সঙ্গীত পরিচালক হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে। কাজী নজরুল ইসলাম তার জীবনে দুঃখের মধ্য দিয়ে তার জীবন যেমন অতিবাহিত হয়েছিল, প্রতিরোধের মধ্য দিয়ে সেই জীবনটাকে তিনি গ্রহণ করেছিলেন। কখনো তার ক্ষুধা দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, কখনো তার আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, সামন্তবাদী প্রভুর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। নজরুল দ্রোহের কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি, দেশপ্রেমিক কবি, মানবতার কবি। এমন কোনো বিষয় নেই যে নজরুলকে নিয়ে বলা যায় না। নজরুলকে নিয়ে গবেষণা প্রচুর হয়েছে, আরো বেশি বেশি গবেষণা হওয়া উচিত। তার সাহিত্য কর্ম নিয়ে, তার রচনাবলী নিয়ে, তার গান নিয়ে। একটি মানুষ তার 3000 গান রচনা করেছেন, যেগুলো নজরুল সঙ্গীত হিসেবে এখন সমাদৃত হয়েছে বাংলাদেশে না সারা ভারতবর্ষে। 1922 সালে নজরুল ভারতের স্বাধীনতার জন্য যে চেতনা, যে ঘোষণা তার কার্যকর হয়েছিল, 1971 সালের 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট সেই ঘোষণাটাকে কার্যকর করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তার রাজনৈতিক জীবন, তার দর্শন, তার চিন্তা চেতনা, তার সৃজনশীলতা, তার সৃষ্টিশীলতা সবগুলোকে বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলো দরকার ছিল, সেই মানুষগুলো হল রাজনৈতিক কর্মী। নজরুল জীবনে এক প্রান্তে গিয়ে কমিউনিস্ট পার্টির সাথেও সম্পৃক্ত হয়েছিলেন।
আবার ইসলামিক দলগুলোর প্রতি তার আনুগত্য ছিল। তেমনি যেমন গজল রচনা করেছেন, হামদ রচনা করেছেন, আমপারা রচনা করেছেন, তেমনি তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন। অর্থাৎ মানুষের মধ্যে যে গুণাবলী থাকা দরকার, মানুষকে তিনি সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করেছেন। আল্লাহর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা এবং সৃষ্টির প্রতি তার যে শ্রদ্ধা, সেগুলো তিনি তার কবিতার মধ্যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। নারীর সমতা, স্বাধীনতার কথাও তিনি বলেছেন। শোষিত মানুষের পক্ষে তিনি তার লেখনীকে ক্ষুরধার সৃষ্টিতে ব্যস্ত ছিলেন। একসময় তিনি বলেছিলেন, আমি হয়তো রক্ত দিয়ে যুদ্ধ করতে পারবো না, রক্ত দিয়ে আমি আন্দোলন করতে পারবো না, কিন্তু রক্ত লিখনির মধ্য দিয়ে আমি আন্দোলনকে জাগরণ করতে চাই। এই আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, এই সকল বিরুদ্ধে একটি মানুষ প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে এগিয়ে এসেছিলেন। রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে একজন মানুষ, একজন কবি বাংলা ভাষাকে এমন ভাবে সমৃদ্ধ করেছিলেন যে বাংলা ভাষায় তিনি ফার্সি, আরবি এবং অন্যান্য ভাষাকে সমন্বিত করে বাংলা ভাষাকে তিনি সমৃদ্ধ করেছেন। বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আজকের যে বাংলা ভাষা আমরা কথা বলি, সেই বাংলা ভাষার যে মর্যাদা, বাংলা ভাষার যে উন্নয়ন, তারই বিকাশ ঘটিয়েছিলেন কাজী নজরুল ইসলাম তার লেখনীর মধ্য দিয়ে। নজরুল ইসলাম বলেছিলেন, আমি যুগে যুগে আসিয়াছি কোনো মহাবিপ্লব হেতু। অর্থাৎ পৃথিবীতে মানুষ যুগে যুগে আসে বিপ্লবের জন্য, শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার জন্য। তেমনি লড়াই করেছেন যুগে যুগে সারা পৃথিবীর বড় বড় নেতারা। লড়াই করেছেন স্বাধীনতার জন্য, লড়াই করেছেন বিভিন্ন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। নজরুল সে শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুলের প্রতি তার গভীর যে শ্রদ্ধা, তার যে ভালোবাসা, তার বহিঃপ্রকাশ উনি ঘটিয়েছিলেন। নজরুলের মাজারে, অর্থাৎ মসজিদের পাশে তার কবর দেওয়ার ব্যবস্থা, তাকে 21 পদক সহ বিভিন্ন সম্মান এবং তার প্রতি যে ভালোবাসা, তার যে অনুদান, তিনি তার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। আমি গতকালও একটা আলোচনায় বলেছি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোন কবির জন্য লং মার্চ করেন অথবা মিছিল করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, এমন কোন নজির আর নাই পৃথিবীতে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপ্রধান যে নজরুলের ফার্মগেট থেকে নজরুলের মাজার পর্যন্ত রাস্তাকে কাজী নজরুল ইসলাম ঘোষণা করেছেন, সড়ক ঘোষণা, বিভিন্ন ঘোষণা করেছিলেন, এবং সে রাস্তায় মিছিল সহকারে তিনি মাজারে গিয়ে বৃক্ষরোপণ করেছিলেন। জিয়াউর রহমানের মিছিলে সেদিন নজরুল একাডেমি বলেন, নজরুল ইনস্টিটিউট বলেন, নজরুল সঙ্গীত প্রেমিক বলেন, নজরুলের ভক্ত কুল বলেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বলেন, সম্মিলিতভাবে হাজার হাজার মানুষ সেদিন তার মিছিলে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ নজরুলের প্রতি তার যে ভালোবাসা, তার যে চিন্তা চেতনা, তার প্রতি অনুরক্ততা, এটি তিনি বহিঃপ্রকাশ ঘটেছিলেন তার কর্মের মধ্য দিয়ে। তাই নজরুল আমাদের জাতীয় চেতনার উন্মেষ। নজরুল আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভাষা শেখায়। নজরুল আমাদেরকে আমাদের জীবনবোধকে জাগ্রত করায়। নজরুল আমাদেরকে আমাদের জীবনাচরণকে সুন্দরভাবে বেঁচে থাকার উপায় অবলম্বন হিসেবে আমাদের সামনে এসে দাঁড়ায়। আজকে বাংলাদেশে যখন দুঃসময়, গণতান্ত্রিকহীনতা, রাজনৈতিকহীনতা, এবং যখন আমরা ইতিহাসে বিকৃতির উন্মাদনা দেখি, তখন নজরুলকে আমাদের বেশি করে মনে পড়ে। বেশি করে মনে পড়ে কারণেই নজরুলকে সামনে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর অপবাদের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি। নজরুল সেই চেতনা আমাদেরকে জাগ্রত করেন। 71-এর স্বাধীনতার যুদ্ধেও নজরুলের লেখনী, তার গান, তার কবিতা আমাদেরকে সেভাবে জাগ্রত করেছিল। আজকের প্রেক্ষাপটে নজরুল আমাদেরকে সেভাবে জাগ্রত করুক, এটাই হোক আমাদের প্রত্যাশা। আমরা মনে করি নজরুলের চেতনা নিয়ে, নজরুলের দর্শন নিয়ে, নজরুলের চিন্তা চেতনা নিয়ে আমরা আগামী দিনে
আমাদের মুক্তির পথ খুঁজে পাবো, এই প্রত্যাশা রেখেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নজরুল চিরঞ্জীব হোক। ধন্যবাদ জনাব রেজাবুদ্দৌলা চৌধুরীকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমাদের একদম শেষ পর্যায়ে অনুষ্ঠান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পরে আমাদের দুদু ভাই আছেন, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। এখন বক্তব্য রাখবেন সভাপতি অনুষ্ঠানের, যদি একটা সংগঠনের অর্গানাইজেশন থেকে প্রোগ্রামটা হচ্ছে, যে অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? যে আপনি সভাপতির বক্তব্য রাখেন খুব সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ জাতীয় কবি নজরুল ইসলামের ৪৫তম মৃত্যু বার্ষিক উপলক্ষে বাংলাদেশ সাময়িক সংস্থা আলোচনা সভায় প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিক, ছাত্র দলের সোনালী ফসল, আমার ছাত্র জীবনের ছাত্র রাজনৈতিক গুরু, বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক শামসুল দুদু ভাই উপস্থিত। এই আলোচনায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু উপস্থিত, এলডিপির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ, গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী ও কামাল বাইশ, এবং আজকের আইটিভির মাধ্যমে যে জাতীয় কবি নজরুলের যে আলোচনা আয়োজনের ব্যবস্থা করেছে সেই সঞ্চালক মাননীয় ব্যাপারী সহ দেশে বিদেশে যে সকল আমাদের শুভাকাঙ্ক্ষী এবং দর্শক শ্রোতার এই বক্তব্য শুনছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জাতীয় কবি নজরুল ইসলামের যে মৃত্যু বার্ষিকী গতকাল চলে গিয়েছে, সে মৃত্যু বার্ষিকী তার রুহের মাগফিরাত এবং গভীর শ্রদ্ধা জানিয়ে শুধু বলবো রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। যেহেতু জাতীয় কবি নজরুল সম্বন্ধে বিশিষ্ট রাজনীতিবিদ যে কথা বলছেন এবং নিশ্চয়ই দুদু ভাই আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে তথ্য দিবেন। শুধু এটুকুই বলি, এই জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমাদের শপথ হওয়া উচিত, উনি যে একজন কবি, একজন সাহিত্যিক, একজন রাজনীতিবিদ, একজন সঙ্গীতজ্ঞ, এবং উনি যে রাজনীতি শিখিয়ে গিয়েছেন, যে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করা, আজকে তার সেই দীর্ঘ শত বছর পূর্বে যে উনি যে নির্দেশনা, যে স্বপ্ন দেখে গিয়েছেন, আজকে আমাদের বর্তমান বাংলাদেশ সে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ আজকে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে কুরে খাচ্ছে। আজকে আমাদের এই মৃত্যুবার্ষিকী শপথ আমরা যেন নজরুলের সে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারি, এবং তাকে শহীদ জিয়াউর রহমান তার মৃত্যুর পর যথাযথভাবে তাকে যে মর্যাদা দিয়ে গিয়েছেন এবং তার শেষ ইচ্ছা মোতাবেক তাকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে বাসে কবর স্থাপন ব্যবস্থা করে দেয়, তার জন্য শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের প্রধান অতিথি, আলোচক বিন্দু এবং সঞ্চালক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট টিপু আপনার বক্তব্য রাখার জন্য। এখন আলোচনা অংশ নেবেন সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র দলের সভাপতি জনাব শামসুজ্জামান। আনমিউট করেন দুদু ভাই।
হ্যাঁ, ধন্যবাদ হুমায়ুন ব্যাপারীকে, আজকের সঞ্চালক, সম্মানিত সভাপতি আবু আল ইউসুফ খান টিপু এবং এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। সুব্রত আজকে শুরুতেই যে শ্রদ্ধাঞ্জলি উপস্থাপন করেছেন, চমৎকার। এক কথায় সুব্রতকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। অধ্যাপক রাজু, আমি যে হলে সময় কাটিয়েছি সে হলের সে ছাত্র এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা হল লাইফে একসঙ্গে কাজ করেছি। সে আমার ছোট ভাই হলেও তার জানা বুঝা এবং ভিন্ন মত পোষণের পরেও তার সঙ্গে আমার সম্পর্ক সবসময় ছিল। নাজিমউদ্দিন আজাদ সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, এই জন্য যে চমৎকার ভাবে রাজু এবং নাজিমউদ্দিন আজাদ সাহেব আমাদের কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন রেজাউল্লাহ চৌধুরী। আমার ছাত্র রাজনৈতিক জীবনে আমরা একসময় কাজ করেছি সাংস্কৃতিক লাইনের পরে তিনি গেছেন। লড়াকু একটা মানুষ রেজাউল্লাহ চৌধুরী সাহেব। তো আজকে খুব একটা বেশি আর বলার মতো নাই। আজকে যারা বক্তা, বিশেষ করে আমি হুমায়ুন ব্যাপারীকে ধন্যবাদ জানাবো, যাদেরকে বক্তা হিসাবে আমন্ত্রিত করেছেন, তারা পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রেখেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শুধু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বললে তাকে আমি মনে করি খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরা। তিনি মানবতার কবি, তিনি প্রেমের কবি, তিনি বিদ্রোহের কবি, কি না তিনি জনমানুষের কবি, নিপীড়িত মানুষের কবি, তিনি স্বাধীনতার কবি, তিনি গণতন্ত্রের কবি, তিনি সাম্যবাদের কবি। একমাত্র কাজী নজরুল ইসলাম বলবো যে আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে তিনি জন্মের মধ্য দিয়ে গড গিফটেড একটা মানুষ, তার প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছেন। তার বিরুদ্ধে যখনই সামন্তবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, কৃষকের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে, সাম্যবাদের পক্ষে লিখেছেন, গেয়েছেন, বলেছেন, দাঁড়িয়েছেন, তখনই তারা এমন অশ্লীল ভাবে তার বিরুদ্ধে কথা বলেছেন, আক্রমণ করেছেন, এমনকি পয়সা দিয়ে লিখিয়েছেন অন্যদের দিয়ে, যেটা মানে এখনকার মানুষ বা এখনকার যারা রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, যেমন এখন একটা দুঃসময়ের মধ্যে আমরা আছি, আমরা জানি সবকিছু, কাজে এই যেমন নাজিম ভাই বলতে বললেন না, ভাষার তিনি মানে বুঝে নেওয়ার জন্য বললেন, তিনি লড়াই করেছেন একসময়। তো স্বাভাবিক কারণে আমার কাছে যেটা মনে হয় যে কবি কাজী নজরুল ইসলাম এক রাষ্ট্রপতি তাকে আমার দেশে এনেছিলেন, যেমন শেখ মুজিবুর রহমান, আরেক রাষ্ট্রপতি পরবর্তীতে জনপ্রিয় ব্যক্তিত্ব স্বাধীনতার ঘোষক সেই জিয়া রহমান তার খাটিয়া মরদেহ কাঁধে করে বহন করেছেন। দুইজন জনপ্রিয়, দুইজন প্রখ্যাত, দুইজন ঐতিহাসিক ব্যক্তি তার কাছে গেছেন, তার মনের ভিতরে যাওয়ার চেষ্টা করেছেন। শেখ মুজিবুর রহমান শেখ, শেখ জিয়া রহমান শেখ। কেন? তিনি আমাদেরই মানুষ। পশ্চিমবাংলার কথা যেটা বলি আমরা, এটা বলা কারণ ভারতবর্ষের বাংলার মানুষ ছিলেন তিনি, আমরা বাংলার মানুষ। ওয়েস্ট বেঙ্গল এখন ভারতের অংশ হতে পারে, কিন্তু ওটা আমাদের বাংলারই অংশ। পাঞ্জাব এবং বাংলাকে বিভক্ত করেছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ।
এই দুই জায়গার মানুষ ছিল স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যোদ্ধার জায়গা। এই দুই জায়গায় তৎকালীন কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল তাদের খুব বেশি গোড়াপত্তন এখানে ছিল না। আমি যতটুকু জানি এই রাগ থেকে এই বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম স্ব ক্ষেত্রে অনন্য ব্যক্তিত্ব। আর রবীন্দ্র যুগে কাজী নজরুল ইসলামের মতো একটা মানুষ উঠে দাঁড়ানো, এটা চারটিখানা বিষয় না। ঢাল নেই, তলাল নেই, নিধিরাম সর্দার বলে একটা শব্দ আছে না, তার কিছুই ছিল না কাজী ইসলামের। একমাত্র তার যোগ্যতা, তার মেধা, মনন তাকে শুধু বিশেষ চক্ষুশূল করেনি, সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রেমিক হিসাবে সামনে নিয়ে এসেছে। কাজী নজরুল ইসলামের আমি আজকে সময় আর বেশি আমি বাড়াবো না, এখন 10টা বাজে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি আমাদের মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানুষ। আমাদের এই যে জাতীয় কবি, তার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তিনি আমাদের জাতীয় কবি, তারাও আমাদের শ্রদ্ধার। সবাইকে শ্রদ্ধার মধ্য দিয়ে বাঙালি জাতির অহংকারকে উঠতে তুলে ধরতে পারে। আজকের যে বন্ধত্ব চিন্তার, আজকের যে বন্ধত্ব রাজনীতিতে, আজকের যে বন্ধত্ব গণতন্ত্র এবং স্বাধীনতায়, সেটা যদি কাটিয়ে উঠতে হয় তাহলে আমাদের নজরুলের কাছে যেতে হবে। কিভাবে এই বন্ধত্ব তিনি প্রাঘাত করেছেন। কমরেড রহমান সাহেবের আত্মজীবনীতে যেসব জিনিস আমরা পাই, তিনি কখন আপোষ করতে জানেননি। আমরা তো তারই বংশধর, আমরা তো তারই অনুসারী। এই জন্য আজকে আমি তার শ্রদ্ধা জানাই, তার তাকে বেস্ট আছে বলা হবে। আমাদের যে একটা বড় সমস্যা সাম্প্রতিক সম্প্রীতি, সেটাও তিনি দেখিয়ে গেছেন। সেই দৃষ্টান্তটাও কিন্তু এই কবির কাছে আমরা পেয়েছি সরাসরি। তার পারিবারিক জীবন থেকে শুরু করলে ভুল হবে না, তার রাজনৈতিক চিন্তা ভাবনা, লেখনী সবকিছুর মধ্যেই তিনি মানুষকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। তিনি সব ধর্মের কাছে স্বীকৃত, কিন্তু মোল্লাতন্ত্র বলেন আর পুরোহিতদের ঠাকুর বলেন, তারা তাদের যখন স্বার্থের আঘাত এনেছে তখন তারা এই কবির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আজকে যারা এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন এবং আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানি আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে। যদি আমাদের আলোচনাটা সামনে শেষ করেছি অনেক থাকার পরেও, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো